সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে যে বিষয়ে নিয়ে আলাপ করব সেটা হচ্ছে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াস এন্ড স্প্লিনের ভাইবা টপিক গুলো নিয়ে। তো হেপাটোবিলিয়ারির প্রথম যে ডিজিজটা আসলে সামনে আসে সেটা হচ্ছে গল স্টোন ডিজিজ। এই রিলেটেড যে ইম্পর্টেন্ট ভাইবা টপিক প্লাস হচ্ছে রিটেনেও যে ধরনের কোশ্চেন আসতে পারে প্লাস হচ্ছে ওসপি এন্ড দেন লং কেস, তো সেগুলোই আলোচনা করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করব আসলে সবকিছু বুঝে মনে রাখার জন্য, ফলে যেটাই প্রশ্ন আসুক না কেন যাতে আমরা সুন্দরভাবে এক্সপ্লেইন করে আনসার করতে পারি। ওকে, হেরিডিটারি ডিজিজ এগুলো আসলে কতগুলো ভাগ আছে এবং সেই ভাগগুলো যদি আমরা দেখি সেগুলোর মধ্যে হচ্ছে কিছু বিনাইন বিলিয়ারি ডিজিজ আছে, কিছু মেলিগন্যান্ট বিলিয়ারি ডিজিজ আছে, কিছু আছে হচ্ছে সার্জারি রিলেটেড টপিক, আর লং কেস এখান থেকে থেকে থাকে। এর মধ্যে ক্যালকুলাস বিলিয়ারি ডিজিজ এবং নন ক্যালকুলাস বিলিয়ারি ডিজিজ এগুলো মোটামুটি বিনাইন ডিজিজ, আর মেলিগন্যান্ট ডিজিজের মধ্যে হচ্ছে কার্সিনোমা গল ব্লাডার এবং বাইল ডাক্ট ক্যান্সার। তো আমাদের আসলে এখান থেকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে গল স্টোন ডিজিজ অথবা ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন। দেন কোলিডোকোলিথিয়াসিস, এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক। দেন হচ্ছে কোলানজিওকার্সিনোমা, এটাও একটা কমন টপিক। আর হচ্ছে পলিসিস্টেকটমি, এটা ওপেন অথবা ল্যাপারোস্কোপিক পলিসিস্টেকটমি, এটা কমন টপিক। তো এগুলো নিয়ে অনেক কোশ্চেন থাকে এবং আমরা আসলে কিরকম কোশ্চেন হতে পারে সেগুলো আমাদের আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আসলে জানা উচিত যে বিলিয়ারি ট্রি অ্যানাটমিটা কিরকম, এবং এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন থেকে থাকে পরীক্ষাতে। আমরা সবাই জানি যে আসলে বিলিয়ারি ট্রি কিভাবে ফরমেশন হয়, এবং সেই বিলিয়ারি ট্রি শুরু হয় হচ্ছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রি, এখান থেকে এম্পুলা অফ ভেটার পর্যন্ত, এবং এর মাঝে থাকে হচ্ছে কমন বাইল ডাক্ট এন্ড গল ব্লাডার। তো ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রি এটা তৈরি হয় হচ্ছে বাইল ক্যানালিকুলি থেকে। বাইল ক্যানালিকুলি গুলো মিলে একটা সেক্টোরাল ডাক্ট তৈরি হয়, এবং সেই সেক্টোরাল ডাক্ট মেইনলি রাইট সাইডে হচ্ছে রাইট অ্যান্টেরিয়র এবং রাইট পোস্টেরিয়র, লেফটে হচ্ছে লেফট মিডিয়াল এন্ড লেফট ল্যাটারাল। এই দুইটা মিলে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট ফরমেশন হয়। আমাদের এটা ইম্পর্টেন্ট, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। এই দুইটার কনফ্লুয়েন্স থাকে লিভারের বাইরে, এই দুইটা মিলিত হয় হচ্ছে লিভারের বাইরে এক্সট্রা হেপাটিক রিজিয়নে। তো রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, এটা আলটিমেটলি মিলিত হয়ে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট তৈরি হয়। কমন হেপাটিক ডাক্ট এটা আবার রিসিভ করে হচ্ছে সিস্টিক ডাক্ট, যেটা গল ব্লাডার থেকে আসে, এবং আলটিমেটলি কমন বাইল ডাক্ট, এবং কমন বাইল ডাক্ট নিচের দিকে এসে রিসিভ করে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, এবং সবগুলো মিলিয়ে তৈরি হয় হচ্ছে এম্পুলা অফ ভেটার। জাস্ট এ মিনিট। হ্যাঁ মা, হ্যাঁ মা পৌঁছেছে, ঠিক আছে। তো আমরা যদি নিচ থেকে দেখি আসলে এম্পুলা অফ ভেটার এটা ডিউডেনামের সেকেন্ড পার্টে আসলে ওপেন করে, এবং এর আগ পর্যন্ত হচ্ছে ফোরগাটের ডেরিভেটিভস এবং এর পর পর্যন্ত হচ্ছে হাইন্ডগাটের ডেরিভেটিভ। তো এটা আসলে কিছু অ্যানোমালিও থাকে জয়েনিং নিয়ে। জয়েনিং বলতে হচ্ছে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট এই দুটার জয়েনিং এ কিছু ভেরিয়েশন থাকে। মোস্ট কমনলি হচ্ছে এই দুইটা হচ্ছে ডিউডেনাল ওয়ালের মধ্যে, ডিউডেনামের ওয়ালের মধ্যে এই দুইটা জয়েন করে এবং আলটিমেটলি একটা সিঙ্গেল ডাক্ট হিসেবে ওপেন করে।
এখানে যেমন দেখা যাচ্ছে ডিউডেনামের ওয়ালের মধ্যে বাইল ডাক্ট এবং হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট জয়েন করে এবং সিঙ্গেল ডাক্ট হিসেবে ওপেন করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে দুইটা সেপারেটলি ওপেন করতে পারে, কোনো কোনো সময় হচ্ছে এটা আরো অ্যাডভান্স হয়ে সামনের দিকে ওপেন করতে পারে, অনেক সময় হচ্ছে অনেক পিছনে এটা জয়েন করে, তো এরকম কিছু অ্যানোমালি এই ইম্পুলার ব্যাটারের মধ্যে থাকে। এই অ্যানোমালি গুলো জানতে হবে, জিজ্ঞাসা করতে পারে। তো এই অ্যানোমালি রিলেটেড আসলে কিছু প্যাথোলজিও আছে, সেটা আমরা পরবর্তী আলোচনায় জানতে পারবো। কমন বাইল ডাক্ট নিয়ে কিছু কোশ্চেন স্যারদের থাকে, যেমন হচ্ছে এটার লেন্থ কত। সাধারণত দেখা যায় যে এটার লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার এবং এর তিনটা পার্ট থাকে, যেমন হচ্ছে সুপ্রা ডিউটেনাল পার্ট। ডিউটেনামকে যদি আমরা সেন্টারে ধরি কমন বাইল ডাক্টের ক্ষেত্রে, কমন বাইল ডাক্টের যে উপরের পোর্শনটা সেটা হচ্ছে সুপ্রা ডিউটেনাল পার্ট। তারপর হচ্ছে রিট্রোডিউটেনাল পার্ট, এটা ডিউটেনামের পিছন দিয়ে যায়। আর একটা হচ্ছে ইনফ্রাডিউটেনাল পার্ট, যেটা হচ্ছে প্যানক্রিয়াসের পিছন দিয়ে যায়। তাহলে প্রত্যেকটা লেন্থই মোটামুটি 2.5 সেন্টিমিটারের মতো এবং প্রত্যেকটা পোর্শন, তিনটা পোর্শন মিলে তৈরি হয় হচ্ছে হোল অফ দ্য কমন বাইল ডাক্ট এবং সেটা হচ্ছে 7.5। তাহলে সুপ্রাডিউটেনাল পার্ট 2.5, রিট্রোডিউটেনাল পার্ট 2.5 এবং ইনফ্রাডিউটেনাল পার্ট এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার লেন্থের। ইনফ্রাডিউটেনাল পার্ট যেটা আছে সেটা অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াসের ভিতর দিয়ে পাস করে, অথবা প্যানক্রিয়াসের পিছনে একটা গ্রুপ তৈরি করে, যে গ্রুপ দিয়ে সেটা পাস করে এবং সেখানেই সে রিসিভ করে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টকে। প্যানক্রিয়াটিক ডাক্টকে রিসিভ করে আলটিমেটলি হচ্ছে অ্যাম্পুল অফ ব্যাটার হিসেবে ওপেন করে ডিউটেনামার সেকেন্ড পার্টে। সিস্টিক ডাক্ট, এটার কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, কারণ হচ্ছে সিস্টিক ডাক্ট এটা কোলিসিস্টেক্টমির সময় আমাদের এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যানাটমিটা আসলে দরকার হয়। তো দেখা যায় যে এটা বিভিন্ন সাইজের হতে পারে, বিভিন্ন সাইজের বলতে হচ্ছে এটা 1 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত লেন্থে হতে পারে। তো শর্ট সিস্টিক ডাক্ট হলে পরে, সিস্টিক ডাক্টের লেন্থ যদি কম হয় তখন কোলিসিস্টেক্টমির সময় যখন ক্লিপ করা হয় অথবা লাইগেট করা হয় তখন ডিফিকাল্টিস ফেস করতে হয়, কারণ তখন বাইল ডাক্টের কিছু পোরশন এই ক্লিপের মধ্যে চলে আসতে পারে, এটা একটা সমস্যা। আবার যদি লেন্থ অনেক বেশি হয় এবং দেখা যায় যে কিছু অংশ বাইল ডাক্টের সাথে থেকে যায় কোলিসিস্টেক্টমির সময়, তখন এখানে একটা সিস্টিক ডাক্ট স্টাম্প রয়ে যায়। সেই স্টাম্প রিলেটেড কিছু কমপ্লিকেশন থাকে এবং সেই স্টাম্পের মধ্যে অনেক সময় স্টোনও থেকে যায়। সো এই ভেরিয়েশনটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে সিস্টিক ডাক্টে যখন আমরা ক্লিপ করি তখন যেন বাইল ডাক্টের সাথে, দ্যাট মিনস হচ্ছে কমন বাইল ডাক্টের সাথে খুব বেশি অংশ থেকে না যায়, 1 সেন্টিমিটারের বেশি যেন থেকে না যায়। আবার যখন ক্লিপ করব তখন যেন এই বাইল ডাক্টের কোনো পোর্শন ওই ক্লিপের মধ্যে চলে না আসে, এই জিনিসটা খেয়াল করতে হবে। তো সিস্টিক ডাক্ট যখন গলব্লাডারের সাথে জয়েন করে এখানে একটা পাউচের মতো ফর্মেশন হয় এবং এটা হচ্ছে হার্টম্যানস পাউচ, হার্টম্যানস পাউচ, এবং এটা চিনতে হবে কোলিসিস্টেক্টমির সময় হার্টম্যানস পাউচ, এখানে একটা বাউলজিং এর মতো থাকে হার্টম্যানস পাউচের মতো। সো তখন আমরা বুঝতে পারবো আসলে সিস্টিক ডাক্ট এবং গল ব্লাডারের জাংশনটা কোথায়। আর এখানে ভিতরে কতগুলো ভালভ থাকে, যে ভালভ গুলোকে বলা হয়েছে হিস্টার্স ভালভ। তো এই ভালভ গুলো আসলে গল ব্লাডারের ভিতর থেকে বাইল এদিকে পাস করতে দেয়, আবার হচ্ছে বাইল ডাক্ট থেকেও
গল ব্লাডারের দিকে বাইলকে পাস করতে দেয়। এটা দুই দিকের ফ্লোকেই কন্ট্রোল করে। এই ভালভগুলোর নাম হচ্ছে হেস্টার্স ভালভ। এটা অনেক সময় হচ্ছে পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেনের মধ্যে থাকে। সিস্টিক ট্র্যাক্টের অ্যানাটমিক্যাল ভেরিয়েশন আমাদের খুব বেশি আসলে দরকার নাই। এটা পরবর্তীতে আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আসি আসলে গল ব্লাডারের অ্যানাটমির মধ্যে। গল ব্লাডারের অ্যানাটমি এটা যদি আমরা বলি, সেটাতে আমরা দেখতে পাই আসলে এটা মোটামুটি 7.5 to 12 সেন্টিমিটার লেন্থের হয়ে থাকে, 7.5 to 12 সেন্টিমিটার লেন্থের, এবং এর ওভারঅল ক্যাপাসিটি হচ্ছে 25 to 30 ml, 25 থেকে 30 মিলিলিটার, এবং এর লেন্থ হচ্ছে 7.5 to 12 সেন্টিমিটার পর্যন্ত। পার্টগুলো আমরা জানি, এটা হচ্ছে অবশ্যই এখানে নেক থাকবে, নেকের পরে থাকবে হচ্ছে ইনফ্যান্ডিবুলাম, দেন হচ্ছে বডি, এন্ড দেন হচ্ছে ফান্ডাস। ফান্ডাস থাকবে, আর এদিকে হচ্ছে নেক থাকবে, মাঝে হচ্ছে ইনফ্যান্ডিবুলাম, যেটা আমরা হার্টম্যানস পাউস আগে দেখছিলাম ওটাই, আর এটা হচ্ছে বডি, ডিস্টেন্ডেড পার্ট। গল ব্লাডারটা লিভারের সাথে অ্যাটাচড থাকে এবং এটা একটা মেজেন্ট্রির মতো থাকে, মেজেন্ট্রির মতো থাকে, যেটা দিয়ে গল ব্লাডারটা অ্যাটাচ থাকে। এটা পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে অ্যাটাচড থাকে, মেজো গল ব্লাডারও এটাকে বলা যায়। আর যেখানে অ্যাটাচড থাকে ওটাকে আমরা বলি হচ্ছে গল ব্লাডার ফোসা, এবং এখানে একটা ফাইব্রাস প্লেট থাকে যেটাকে বলা হচ্ছে সিস্টিক প্লেট, সিস্টিক প্লেট। লিম্ফেটিক ড্রেনেজটা ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা লিম্ফ নোড থাকে যেটাকে আমরা বলি হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোড। মানে গল ব্লাডারের যে কোনো প্যাথোলজিতে প্রথম যে লিম্ফ নোডটা সোয়েলিং হবে সেটা হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোড। সেন্ট্রি মানে হচ্ছে গার্ড, এখান থেকে বলা হয়েছে সেন্টিনেল। তো এটার নাম হচ্ছে সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড, সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড। তাহলে লান্ড, LUND, লান্ড অথবা লুন্ড, যেটাই বলো না কেন এটা মনে রাখতে হবে। এবং এটা সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড, এটা ঠিক গল ব্লাডার নেকের ওখানে থাকে। তো কোলিসিস্টেক্টমি যখন করা হয় তখন এই সিস্টিক লিম্ফ নোডের এখানে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তখন আমরা ডিসেকশনটা এই লিম্ফ নোডের আশপাশ থেকে শুরু করতে হয়, এবং লিম্ফ নোডের সাথেই বেশিরভাগ সময়ই হচ্ছে সিস্টিক আর্টারিটা পাস করে। এখানেই ম্যাক্সিমাম সময় লিম্ফ নোডের পাশেই সিস্টিক আর্টারিটা পাস করে। তাহলে সিস্টিক লিম্ফ নোডের নিচে যদি আমরা ডিসেকশন করি তখন কিন্তু রাইট হেপাটিক আর্টারি এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা হচ্ছে কমন বাইডাক্ট এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ডিসেকশনটা আসলে শুরু করা উচিত হচ্ছে লিম্ফ নোডের উপর থেকে, লিম্ফ নোডের উপর থেকে, এবং এটা কেয়ারফুলি ডিসেক্ট করতে হয়, কারণ হচ্ছে এর পিছনেই সাধারণত দেখা যায় যে সিস্টিক আর্টারিটা পাওয়া যায়। তাহলে সিস্টিক লিম্ফ নোডের একটা ইম্পর্টেন্স আছে। আর এরপরে উপরের দিকে যে অংশটা সেটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এটা আমরা জানি। এটা জয়েনিংটা হয় হচ্ছে এক্সট্রা হেপাটিক পার্টে, রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট জয়েন করে এটা তৈরি হয়। আর্টেরিয়াল সাপ্লাই অবশ্যই ইম্পর্টেন্ট। গল ব্লাডারের আর্টারি যেটা সেটা হচ্ছে সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি এটা অরিজিন করে হচ্ছে রাইট হেপাটিক আর্টারি থেকে। সিস্টিক আর্টারি একটা, সেটা অরিজিন হয় হচ্ছে রাইট হেপাটিক আর্টারি থেকে, এবং রাইট হেপাটিক আর্টারিটা এটা হচ্ছে কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। কমন হেপাটিক আর্টারিটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি, এটা চলে যায় সামনের দিকে এবং এটা ব্রাঞ্চ দেয় হচ্ছে গ্যাস্ট্রোটিউটেনাল আর্টারি। এরপর শুরু হয় হচ্ছে হেপাটিক আর্টারি, হেপাটিক আর্টারি, হেপাটিক আর্টারি। তাহলে হেপাটিক আর্টারি দুইটা ভাগে ভাগ হয় আলটিমেটলি, রাইট হেপাটিক এন্ড লেফট হেপাটিক। এবং রাইট হেপাটিকটা সবসময়
বলাটা ঠিক না, বেশিরভাগ সময়ই হচ্ছে কমন বাইল ডাক্টের পিছন দিয়ে যাবে, কমন বাইল ডাক্ট এর পিছন দিয়ে যাবে বা বাইল ডাক্টের পিছন দিয়ে যাবে, কমন হেপাটিক ডাক্টের পিছন দিয়ে যাবে। তাহলে হেপাটিক আর্টারি এটা পাস করবে হচ্ছে হেপাটিক ডাক্ট, এটা ভাগ হবে দুইটা, রাইট হেপাটিক আর্টারি, লেফট হেপাটিক আর্টারি। রাইট হেপাটিক আর্টারিটা পাস করবে হচ্ছে হেপাটিক ডাক্টের পিছন দিয়ে, পিছন দিয়ে গিয়ে এটা ক্যালোটস ট্রায়াঙ্গেলের মধ্যে যাবে, ক্যালোটস ট্রায়াঙ্গেলের ভিতরে এ সিস্টিক আর্টারিটা তৈরি করবে। তাহলে সিস্টিক আর্টারিটা হচ্ছে রাইট হেপাটিক আর্টারি ব্রাঞ্চ এবং এটা ক্যালোটস ট্রায়াঙ্গেলের ভিতরে থাকে, ক্যালোটস ট্রায়াঙ্গেলের ভিতরে থাকে। তাহলে ক্যালোটস ট্রায়াঙ্গেলের একটা কন্টেন্টস হচ্ছে সিস্টিক আর্টারি। বাইল ডাক্ট মেইনলি সাপ্লাই হয় হচ্ছে কোলিটোকাল আর্টারি দিয়ে। কোলিটোকাল আর্টারি একটা রাইটে থাকে, বাইল ডাক্টের একটা রাইটে থাকবে এবং আরেকটা থাকবে হচ্ছে লেফটে। রাইটেরটা অনেকটা বলা হয় হচ্ছে 9 o'clock পজিশনে থাকে, আর এদিকে হচ্ছে 3 o'clock পজিশনে থাকে। লেফটেরটা থাকে হচ্ছে 3 o'clock পজিশনে, আর রাইটেরটা থাকে হচ্ছে 9 o'clock পজিশনে। এটাও অরিজিন করে হচ্ছে রাইট হেপাটিক আর্টারি থেকে, উপর থেকে নিচের দিকে আসে, এবং আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোডিউটেনাল আর্টারি থেকে অরিজিন করে এবং এটা নিচ থেকে উপরের দিকে যায়। দুইটা জাংশন হয় এবং এই দুইটা আর্টারি মিলেই, রাইট এন্ড লেফট কোলিটোকাল আর্টারি, এই দুইটা মিলেই হচ্ছে হোল অফ দ্য বাইল ডাক্টকে সাপ্লাই দিচ্ছে। অনেক সময় অ্যানোমালিস কিছু থাকে আর্টেরিয়াল সাপ্লাইয়ে, সেই অ্যানোমালিস গুলো হচ্ছে গল ব্লাডারের সাপ্লাইটা অনেক সময় ডুয়াল সাপ্লাই হতে পারে। যেমন সিস্টিক আর্টারি যেটা, সেটা তো রাইট হেপাটিক আর্টারি থেকে অরিজিন করলোই, কিন্তু অনেক সময় হচ্ছে অ্যাক্সেসরি কিছু সিস্টিক আর্টারি সেটা গ্যাস্ট্রোডিউটেনাল আর্টারি থেকে চলে আসতে পারে, অ্যাক্সেসরি সিস্টিক আর্টারি। তো ওইটা যদি আমরা আসলে আইডেন্টিফাই করতে না পারি, তখন ইনঅ্যাডভার্টেন্টলি পলিসিস্টেক্টমির সময় গ্যাস্ট্রোডিউটেনাল আর্টারি থেকে যেটা অ্যাক্সেসরি সিস্টিক আর্টারি আসলো, সেই আর্টারিটা ইনজুরি করতে পারে এবং হচ্ছে ওখান থেকে ব্লিডিং হতে পারে। তো আমরা বলছিলাম যে আসলে মোস্ট অফ দ্য টাইম সিস্টিক আর্টারি পাস করবে হচ্ছে, সিস্টিক আর্টারি যেটা সেটা হচ্ছে হেপাটিক ডাক্টের পিছনে থাকবে, অথবা হচ্ছে রাইট হেপাটিক আর্টারিটা হেপাটিক ডাক্টের পিছনে থাকবে। কিন্তু 15% কেসে দেখা যায় যে হেপাটিক ডাক্টের সামনে দিয়ে, হেপাটিক ডাক্টের সামনে দিয়ে সিস্টিক আর্টারিটা পাস করে। দ্যাট মিনস এই হেপাটিক আর্টারিটাও হেপাটিক ডাক্টের সামনে দিয়ে যায় এবং এখান থেকে সিস্টিক আর্টারিটা অরিজিন করে হেপাটিক ডাক্টের সামনে দিয়ে এটা পাস করবে। এটা খুব মানে কমন একটা অ্যাবনর্মালিটি, সেটা হচ্ছে 15% কেসে সিস্টিক আর্টারিটা হেপাটিক ডাক্টের সামনে দিয়ে পাস করতে পারে। ক্যালোটস ট্রায়াঙ্গেল এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাটমি এই রিজিয়নের, কারণ এখান থেকে অনেক কোশ্চেন থাকে এবং এটা ইম্পর্টেন্ট এই কারণে যে পলিসিস্টেক্টমির সময় এই ট্রায়াঙ্গেলটাকে আমাদের প্রপারলি আইডেন্টিফাই করতে হয়। তাহলে এর আরেকটা নাম হচ্ছে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল এর বাউন্ডারিটা মিডিয়ালি তো অবশ্যই থাকে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, লেটারালি সিস্টিক ডাক্ট এবং হচ্ছে গল ব্লাডারের পার্ট, আর উপরের দিকে হচ্ছে লিভারের আন্ডার সারফেস। আবার কোন কোন বইয়ে হচ্ছে সিস্টিক ডাক্টটাকে আপার বাউন্ডারি হিসেবে আইডেন্টিফাই করা হয়, কিন্তু রুটিনলি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আন্ডার সারফেস অফ দ্য লিভারকে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেলের বাউন্ডারি হিসেবে ধরা হয়। তো হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল বা ক্যালোটস ট্রায়াঙ্গেল এর এই কন্টেন্টস এর মধ্যে চলে আসে আলটিমেটলি সিস্টিক আর্টারি। আর যদি সিস্টিক আর্টারিকে আসলে আপার বাউন্ডারি ধরা হয়, তাহলে এখানে কন্টেন্টস এর মধ্যে লিম্ফেটিক্স, ফ্যাট এগুলো ছাড়া আর কিছু থাকে না। তাহলে ক্যালোটস ট্রায়াঙ্গেল
এই ট্রায়াঙ্গেলটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যখন পলিসিস্টেক্টমি করা হয় তখন এই ট্রায়াঙ্গেলকে ডিসেক্ট করে হেপাটিক ডাক্ট, তারপর হচ্ছে সিস্টিক ডাক্ট এবং সিস্টিক আর্টারি, এই তিনটা স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে হয়। আইডেন্টিফাই করে তারপর হচ্ছে ক্লিপিং অথবা লাইগেশন করে তারপর ডিভাইড করা হয়। আরেকটা অ্যানাটমিক্যাল ভেরিয়েশন যেটা ডেঞ্জারাস ভেরিয়েশন, সেটা হচ্ছে ক্যাটারপিলার টার্ন অথবা ময়নিহান্স হাম অফ কমন হেপাটিক আর্টারি অথবা রাইট হেপাটিক আর্টারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেপাটিক আর্টারি এটা একটা ক্যাটারপিলার টার্ন, শুঁয়োপোকার মতো একটা বাঁক নিয়ে সেটা কমন হেপাটিক ডাক্টকে ক্রস করে ক্যালোট স্ট্র্যাঙ্গেলের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার সেকেন্ড পিকচারে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট হেপাটিক আর্টারি এটাও একটা টার্ন নিচ্ছে, যে টার্নটা অ্যাবনর্মালি আসলে টুইস্টেড হয়ে ক্যালোট স্ট্র্যাঙ্গেলের মধ্যে ঢুকে যাচ্ছে। তো ক্যালোট স্ট্র্যাঙ্গেলে আমরা আসলে সিস্টিক আর্টারিকেই জানতাম যে এখানে থাকে, কিন্তু এর ভিতরে যদি হেপাটিক আর্টারি অথবা হচ্ছে রাইট হেপাটিক আর্টারি এরকম একটা টার্ন নিয়ে, ক্যাটারপিলার টার্ন নিয়ে অথবা ময়নিহান্স হাম্পের মতো হয়ে ভিতরে ঢুকে যায়, তখন এই ডিসেকশনের সময় ইনভেরিয়েবলি হেপাটিক আর্টারি ইনজুরি হতে পারে। তো এই ইনজুরিটা খুব ডেঞ্জারাস, এবং হেপাটিক আর্টারি ইনজুরি হলে এক্সেসিভ ব্লিডিং হয়, অনেক সময় হেপাটিক আর্টারিকে লাইগেটও করে ফেলতে হয়, এবং তখন এই যে হেপাটিক আর্টারি থেকে যে পলিটোকাল ভেসেলগুলো আসলো সেই ভেসেলগুলো কিন্তু অক্লোডেড হয়ে যায় এবং বায়োডাক্টের সাপ্লাইটা কম্প্রোমাইজ হয়ে যায়। আর হচ্ছে রাইট লোবের আর্টেরিয়াল সাপ্লাইও তখন কম্প্রোমাইজড হয়ে যায়। তো এটা ইনজুরি করাটা প্রিভেন্ট করার জন্য এই দুইটা অ্যানোমালি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং খেয়াল করতে হবে যে এরকম কোনো অ্যানোমালি আছে কিনা, এবং সেটা অ্যাভয়েড করতে হবে ইনজুরি করা থেকে। তাহলে আমরা যদি একটু রিলেশনটা চিন্তা করি, আসলে আর্টারি, ভেইন এবং ডাক্টের মধ্যে এই পোর্টা হেপাটিসে, তো পোর্টা হেপাটিসে আসলে সবগুলোই দুইটা ভাগে ভাগ হয়, বাইল ডাক্ট রাইট লেফট, আর্টারি হচ্ছে রাইট এন্ড লেফট, এন্ড পোর্টাল ভেইনও রাইট লেফট। তো সবচেয়ে সামনে থাকে হচ্ছে বাইল ডাক্ট, তার পিছনে থাকে হচ্ছে আর্টারি, এবং তার পিছনে থাকে হচ্ছে পোর্টাল ভেইন, তার পিছনে থাকে হচ্ছে পোর্টাল ভেইন। তাহলে মোস্ট এন্টিরিয়রলি হচ্ছে বাইল ডাক্ট, দেন হচ্ছে আর্টারি, হেপাটিক আর্টারি, দেন হচ্ছে পোর্টাল ভেইন। আর সবচেয়ে ডানে থাকে হচ্ছে বাইল ডাক্ট, লেফটে থাকে হচ্ছে আর্টারি, এবং এই দুইটার পিছনেই থাকে হচ্ছে পোর্টাল ভেইন। কিছুটা ফিজিওলজিও আমাদেরকে আসলে জানতে হবে। আমরা যেহেতু বিলিয়ারি ট্রি নিয়ে আলাপ করতেছি, তাহলে বিলিয়ারি ট্রিতে থাকবে হচ্ছে বাইল, যেটা তৈরি হবে হচ্ছে লিভারে এবং রিলিজ হবে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে, এবং মাঝে একটা রিজার্ভিয়র থাকবে। কন্টিনিউয়াস ফ্লো হওয়ার সাথে সাথে মাঝে মাঝে হচ্ছে কিছু বোলাস বাইল সেক্রেশন হবে, যেটা হচ্ছে খাওয়ার পরে, আফটার টেকিং মিল, খাওয়ার পরে এই গল ব্লাডারের মধ্যে কিছু সময়ের জন্য বাইল স্টোর হয়, এবং সেই গল ব্লাডারের মধ্যে এটার কনসেন্ট্রেশনটা বাড়ে, এবং এই গল ব্লাডার কন্ট্রাক্ট করলে পরে বাইলটা রিলিজ হবে হচ্ছে বাইল ডাক্ট হয়ে টেম্পল অফ ভ্যাটার দিয়ে ডিউটেনামের মধ্যে। তো লিভার যে বাইল তৈরি করে সেই বাইলটা হচ্ছে দেখা যায় যে 40 ml পার আওয়ার, মানে হচ্ছে 24 ঘন্টায় 1 লিটারের মতো, অ্যারাউন্ড 1 লিটারের মতো বাইল তৈরি হয় 24 ঘন্টায়। 40 ml পার আওয়ার লিভার বাইল তৈরি করবে। এই লিভারের যে বাইল এবং গল ব্লাডারের যে বাইল, এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো লিভারের বাইলটা থাকে হচ্ছে ডাইলিউটেড, আর গল ব্লাডারের বাইলটা থাকে হচ্ছে কনসেন্ট্রেটেড, কারণ গল ব্লাডারের একটা ফাংশন হচ্ছে
ওয়াটার অ্যাবজর্পশন করা এবং মিউকাস সেক্রেশন করা। তাহলে গল ব্লাডার যেটা করে ওয়াটার অ্যাবজর্পশন করে এবং মিউকাস সেক্রেশন করে, এর ফলে বাইলটা কনসেন্ট্রেটেড হয়। তো হেপাটিক বাইলের মধ্যে মোরলেস 97% থাকবে হচ্ছে পানি, দেন হচ্ছে বাইল সল্ট থাকে, ফসফোলিপিড থাকে, কোলেস্ট্রল থাকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিলিরুবিন থাকে। আর সেটাই যখন হচ্ছে গলব্লাডারের মধ্যে আসে তখন এটা 5 to 10 টাইমস কনসেন্ট্রেটেড হয়, 5 to 10 টাইমস কনসেন্ট্রেশন। বাইল সিক্রেশন এটা দুই ধরনের কাজ আমাদের বডিতে আসলে করে থাকে। বাইলের মাধ্যমে যদি জিজ্ঞাসা করে যে বাইল কিভাবে আমাদেরকে আসলে বডিকে হেল্প করে, বাইল দুইটা ভাবে হেল্প করে। যেমন হচ্ছে বাইল যদি সিক্রেশন হয় তখন লিভারের মাধ্যমে বাইলের বিলিয়ারি ট্রির মাধ্যমে বডির যে মেটাবলিক এন্ড প্রোডাক্টস সেগুলো কিন্তু এক্সক্রেটেড হয়, অথবা বডিতে সেগুলো যদি রিজার্ভ থাকতো তাহলে সেটা টক্সিক ইফেক্ট হতো। তাহলে এগুলো টক্সিন এবং সেগুলো এক্সক্রেটেড হয় বিলিয়ারি সিস্টেমের মাধ্যমে। তাহলে বডি থেকে কতগুলো মানে এক্সক্রেটরি সিস্টেমের মাধ্যমে আসলে বডির যে মেটাবলিক এন্ড প্রোডাক্টস অথবা টক্সিন এগুলো রিলিজ হয়। একটা হচ্ছে ইউরিনের মাধ্যমে যায়, কিছু কিছু হচ্ছে জিআইটির মাধ্যমে যায়, আর কিছু হচ্ছে বাইল। তো মোস্ট অফ দ্য ড্রাগ হচ্ছে বাইল অথবা হচ্ছে ইউরিনের মাধ্যমে এক্সক্রেটেড হয়। বাইল বা বিলিয়ারি চ্যানেলের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইউরিনের মাধ্যমে। অনেকটা হচ্ছে সোয়েটিং এর মাধ্যমে বের হয়, অনেকটা হচ্ছে এক্সহেলেশনের মাধ্যমে বের হয়, আর কিছু কিছু হচ্ছে ফিকেল ম্যাটারের সাথে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে বাইল এবং ইউরিনের মাধ্যমে মেটাবোলাইজড হয়ে তারপর এক্সক্রেটেড হয়। তো তাহলে বাইলের কাজ হচ্ছে টক্সিন, বডির অনেক টক্সিনকে সে এক্সক্রেট করে। আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে এখানে বাইল সল্ট থাকে। তো বাইল সল্ট এবং বাইল এই দুইটা মিলে ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে, ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করবে, ফ্যাট মেটাবলিজমে হেল্প করবে, ফ্যাট ডাইজেশনে হেল্প করবে। ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশন এই দুটোর জন্য আসলে বাইলটা খুব নেসেসারি। বাইল ছাড়া কিন্তু ফ্যাট অ্যাবজর্পশন বা ডাইজেশন হবে না। তো গল ব্লাডার এটা অনেক সময় মনে করা হয় যে এটা একটা অপ্রয়োজনীয় অর্গান, কিন্তু গল ব্লাডারের আসলে কিছু প্রয়োজনীয়তা আছে। কিন্তু গল ব্লাডার ফেলে দিলেও আসলে বডির ফিজিওলজি অত বেশি অল্টার্ড হয় না। এটা বাইলকে আসলে রিজার্ভ করবে এবং সেটা প্রয়োজন মতো রিলিজ করবে, যেমন হচ্ছে আফটার টেকিং মিল সেটা রিলিজ হবে। আর হচ্ছে ফাস্টিং পিরিয়ডে গল ব্লাডারের ভিতরে বাইল জমতে থাকবে। এটা বাইলকে আসলে কনসেন্ট্রেটও করে। আর এর আরেকটা কাজ হচ্ছে মিউকাস প্রোডাকশন করে, এবং সেই মিউকাসটা 20 ml এর মতো প্রতিদিন 20 ml এর মতো মিউকাস সে তৈরি করে। মেকানিজম বাইল সিক্রেশন, আসলে বাইল ফাস্টিং কন্ডিশনে গল ব্লাডারে জমা হয়, আর হচ্ছে ফিডিং এর পরে সেটা গল ব্লাডার থেকে কন্ট্রাক্ট করে ডিউটেনামের মধ্যে রিলিজ হয়। আর বিলিয়ারি যে কন্ট্রাকশন সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কোলিসিস্টোকাইনিন হরমোনটা। কোলিসিস্টোকাইনিন রিলিজ হলে পরে গল ব্লাডার কন্ট্রাকশন হয় এবং কন্ট্রাকশনের পরে বাইলটা রিলিজ হয় ডিউটেনামের মধ্যে। তো বাইলটা ডিউটেনামের মধ্যে আসলে রিলিজ হওয়ার পরে সে ডাইজেশন এবং অ্যাবজর্পশন যতগুলোতে হেল্প করে করার পরে আলটিমেটলি টার্মিনাল আইলিয়ামে যখন আসে, টার্মিনাল আইলিয়াম থেকে সে আবার নিজেই অ্যাবজর্পশন হয়ে যায় বাইল সল্ট। বাইল সল্ট অ্যাবজর্পশন হয়ে পোর্টাল সার্কুলেশন দিয়ে সে আবার লিভারের মধ্যে চলে আসে। তাহলে টার্মিনাল আইলিয়ামের একটা কাজ হচ্ছে বাইল সল্টকে অ্যাবজর্ব করা। অ্যাবাউট 95% বাইল সল্ট টার্মিনাল আইলিয়াম থেকে অ্যাবজর্ব হয়ে সেটা আবার এই এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে লিভারের মধ্যে চলে আসবে। এটাকে বলা হচ্ছে বাইল সল্টের এন্টেরোহেপাটিক সার্কুলেশন। মানে রিলিজ হয় জিআইটিতে, আলটিমেটলি টার্মিনাল আইলিয়াম থেকে সে অ্যাবজর্ব হয় পোর্টাল ভেনের মাধ্যমে, সে আবার লিভারের মধ্যে চলে আসে। তো কোনো কারণে যদি আসলে টার্মিনাল আইলিয়ামকে বাইপাস করা হয়,
মানে হচ্ছে এইটুকু যদি রিসেক্ট করা হয় অথবা হচ্ছে আইলিওস্টমি করা হয় টার্মিনাল আইলিয়ামের আগেই, তখন কিন্তু এই বাইল সল্টটা লস হতে থাকে, তখন এই ইন্ট্রাহেপাটিক সার্কুলেশনটা অল্টার হয়ে যায়। এবার চলে আসবো আসলে আমরা প্যাথোলজিক্যাল পার্টে। প্যাথোলজিক্যাল পার্টে যখন আসবো তখন আমরা শুরু করবো এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ, সেটা হচ্ছে ক্যালকুলাস বিলিয়ারি ডিজিজ বা গলস্টোন ডিজিজ। গলস্টোন ডিজিজ দ্যাট মিনস হচ্ছে বাইল ডাক্ট অথবা হচ্ছে গল ব্লাডারের মধ্যে স্টোন ফর্মেশন হওয়া, এটাই হচ্ছে গলস্টোন ডিজিজ। যখন গল ব্লাডারের মধ্যে হয় তখন আমরা সেটাকে বলতেছি কোলিলিথিয়াসিস, আর যখন ডাক্টের মধ্যে হয় তখন আমরা বলতেছি কোলিডোকোলিথিয়াসিস। কোলিডোকোলিথিয়াসিস এই দুইটা। তো যেখানেই স্টোন হোক না কেন ওই স্টোন কিন্তু তৈরি হয়ে সে সিমটম প্রডিউস করে না। মোর দেন 80% কেসে হচ্ছে স্টোন গুলো অ্যাসিম্পটোমেটিক থাকে, মোর দেন 80% কেসে অ্যাসিম্পটোমেটিক থাকে, এবং যখন সিমটম থাকে না তখন আসলে এটার কোনো ট্রিটমেন্টও ওরকম ভাবে প্রয়োজন হয় না। সিমটোমেটিক হলেই তখন বেসিক্যালি ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কিভাবে আসলে গলস্টোন ফর্মেশন হয় স্যার খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে, কি কি থিওরি আছে আসলে গলস্টোন ফর্মেশনের। তো যে থিওরি গুলো আছে সেটা হচ্ছে সুপার স্যাচুরেশন অফ দ্য বাইল। বাইল যদি ওভার স্যাচুরেটেড থাকে, এখানে যদি কোলেস্টেরল অনেক বেশি থাকে, তখন এক্সট্রা যে কোলেস্টেরলটা থাকবে ওটা আলটিমেটলি সলিবল থাকবে না, সেটা সেডিমেন্ট হিসেবে থাকবে, এবং এই সেডিমেন্ট থেকেই আলটিমেটলি স্টোন ফর্মেশন হবে। দেন যদি কনসেন্ট্রেশন বেশি থাকে গল ব্লাডারের মধ্যে, তখন ওভার কনসেন্ট্রেটেড বাইল এটা স্লাস তৈরি করে আলটিমেটলি স্টোন ফর্মেশন করবে। অনেক সময় হচ্ছে ক্রিস্টাল, কোলেস্ট্রল ক্রিস্টাল, এটা নিউক্লিয়েটেড হয়ে এখান থেকে স্টোন ফর্মেশন হবে। আলটিমেটলি হচ্ছে যদি গল ব্লাডারের মোটিলিটি কমে যায়, গল ব্লাডারে বাইল আসলো কিন্তু সেটা আবার ঠিক মতো পাস করলো না, অনেক সময় আসাও বন্ধ থাকে এবং পাস মানে গল ব্লাডার থেকে বায়োডাক্টে যাওয়াও বন্ধ থাকে, বা গল ব্লাডার নিজের মোটিলিটি কমে যায়, সেই সময়গুলোতে কিন্তু ওখানে সেডিমেন্ট গুলো বেশি ফর্মেশন হয়, এবং সেই সেডিমেন্ট গুলো থেকে আলটিমেটলি গলস্টোন ফর্মেশন হতে পারে। এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কিভাবে সুপার স্যাচুরেটেড হতে পারে। যদি কোলেস্টেরল অনেক বেশি থাকে, লিপিড অনেক বেশি থাকে, ফসফোলিপিড যেটা আমরা বলছিলাম, সেটা থেকে এটার কনসেন্ট্রেশন বা সুপার স্যাচুরেশন হতে পারে। আর একটা যেটা হচ্ছে বিলিরুবিন, আরবিসি যদি অনেক বেশি ব্রেকডাউন হতে থাকে, আরবিসি ব্রেকডাউন হলে সেটা থেকে হিমোগ্লোবিন এবং সেটা থেকে অনেক বেশি বিলিরুবিন ফর্মেশন হবে, তখন কিন্তু এই সুপার স্যাচুরেশন হতে পারে। তাহলে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে কোলেস্টেরল এবং ফসফোলিপিড দিয়ে, আর একটা হচ্ছে বিলিরুবিন দিয়ে। এই দুই ভাবেই সুপার স্যাচুরেটেড হয়ে কোলেস্টেরল থেকে কোলেস্টেরল স্টোন এবং বিলিরুবিন থেকে পিগমেন্ট স্টোন, এই দুই ধরনের স্টোন এখানে ফর্মেশন হতে পারে। বাইল সল্ট আসলে যদি কমে যায় কোলেস্টেরলের চাইতে, তখন কিন্তু ওই কোলেস্টেরলকে বাইল সল্টটা ইয়ে করতে পারে না, মানে সলিউবল করতে পারে না, তখন হচ্ছে কনসেন্ট্রেশনটা অনেক বেশি বেড়ে যায়, তখন কোলেস্টেরল থেকে ক্রিস্টাল ফর্মেশন হয়ে সেটা থেকে আলটিমেটলি স্টোন ফর্মেশন। অনেক সময় হচ্ছে গল ব্লাডারের মোটিলিটি কমে যায়, যেমন হচ্ছে যখন ফাস্টিং স্টেটে থাকে তখন কিন্তু গল ব্লাডার চুপচাপ বসে থাকে, তখন আর তার কোনো কাজ থাকে না, সে শুধু বাইল স্টোর করতেই থাকে, তখন কিন্তু স্টোন ফর্মেশনের সম্ভাবনাটা বাড়ে। যখন হচ্ছে শুধুমাত্র প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া হচ্ছে, প্যারেন্টাল মিন্স হচ্ছে মুখে সে খাচ্ছে না, ইন্ট্রাভেনাসলি নিউট্রিশন দেওয়া হচ্ছে, তো তখন কিন্তু আবার এই একই রকম ভাবে গল ব্লাডারের মধ্যে জমে থাকে বাইল,
এবং সেই বাইল জমে থাকার ফলে সেখান থেকে সেডিমেন্ট ফর্মেশন হয়। ভ্যাগোটমি এইরকম আসলে ভাগ আছে। ট্রাঙ্কাল ভ্যাগোটমি, যেটা ট্রাঙ্কাল ভ্যাগোটমিতে আসলে ট্রাঙ্ক বরাবর কেটে ফেলা হয়। এখানে হেপাটিক যে ব্রাঞ্চটা ছিল ভ্যাগাস নার্ভের, সেই ব্রাঞ্চটাও আসলে কেটে ফেলা হয়। তখন এই গল ব্ল্যাডারের আসলে মোটিলিটিটাই কমে যায় ভ্যাগোটমির পরে। এখানে যে কন্ট্রাকশনটা হতো সেটা হচ্ছে না, পেরিস্টালসিস যেটা হতো সেটা হচ্ছে না। তখনও এই একই রকম ভাবে হচ্ছে স্টোন ফর্মেশন হয়। আর হচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ যেটা, সেটা ইউজ করলেও সেক্রেশন গুলো আসলে স্টোর হচ্ছে এবং সেখান থেকেও বাইল মানে স্টোন যেটা, সেটা ফর্মেশনের সম্ভাবনা বাড়তেছে। তাহলে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্রনিক ফাস্টিং স্টেটে যদি থাকে, প্যারেন্টাল নিউট্রিশন যদি ব্যবহার করা হয়, ভ্যাগোটমি যদি করা হয়, ট্রাঙ্কাল ভ্যাগোটমি, আর হচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, এই সবগুলোর জন্যই গল ব্লাডারের মোটিলিটি কমে যেতে পারে এবং ইম্পেয়ার্ড এম্পটিং হয়। গল ব্লাডারের মধ্যে অনেকক্ষণ ধরে বাইল জমে থাকে এবং সেখান থেকে সেডিমেন্ট ফর্মেশন হয়, আলটিমেটলি কিস্টার্ড ফর্মেশন হয়ে সেখান থেকে স্টোন ফর্মেশন হয়। এখানে বেলি ল্যাবের আসলে ওই ছবিটা দেওয়া আছে, যেটাতে প্রত্যেকটা পদ এখানে বলা আছে। ইম্পেয়ার্ড গল ব্লাডার ফাংশন এর মধ্যে আসলে এমটিটা ইম্পেয়ার্ড হচ্ছে, এক্সক্রেশনটা ইম্পেয়ার্ড হচ্ছে এবং অ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হচ্ছে। কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে কোলেস্টেরলটাকে মিউকাস অথবা গ্লাইকোপ্রোটিন অথবা ইনফেকশন, এগুলো দিয়ে হচ্ছে কোলেস্টেরলটা নিউক্লিয়েটেড হচ্ছে। সুপার স্যাচুরেটেড বাইল তৈরি হয় হচ্ছে একটা নির্দিষ্ট এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ এই যে এটা সুপার স্যাচুরেটেড থাকে, ফিমেল সেক্সে বেশি হয়। তারপর হচ্ছে যারা একটু মোটা ওবেইস তাদের ক্ষেত্রে বেশি হয়। আর অনেক সময় হচ্ছে অ্যাবজর্পশন অথবা ইন্ট্রাহেপাটিক সার্কুলেশন অফ দ্য বাইল অ্যাসিড, এটা যখন ইম্পেয়ার্ড হয়, যেমন হচ্ছে আইলিয়াল রিসেকশন যখন হয় তখন কিন্তু এই অ্যাবজর্পশনটা হচ্ছে না। বাউল ট্রানজিট টাইমটা যখন কমে যায়, টার্মিনাল আইলিয়ামে যখন কম সময় থাকে, তখনও কিন্তু এই অ্যাবজর্পশনটা হচ্ছে না। তখন বাইল সল্ট এটা কমে যাচ্ছে এবং সেটা কিন্তু বাইল সল্ট কমে যাওয়ার ফলে ওই কোলেস্টেরল যেটা ছিল সেটাকে সে ঠিক মতো ডিজলভ করতে পারে না এবং তখন সুপার স্যাচুরেটেড বাইল তৈরি হয়। তখন হচ্ছে কোলেস্টেরল স্টোন ফর্মেশনের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এটা গেল হচ্ছে কি থিওরিতে আসলে স্টোন ফর্মেশন হচ্ছিল। এবার যদি আমরা বলি যে কি কি টাইপের স্টোন ফর্মেশন হয়, দুইটা আমরা আগেই বললাম। একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন, যেখানে কোলেস্টেরল বেশি থাকে, আর একটা হচ্ছে পিগমেন্ট স্টোন, হচ্ছে বিলিরুবিন পিগমেন্ট, এগুলো থেকে ফর্মেশন হয়। আর দুইটা কালার আসলে পরে দেখবো, এবং দুইটা মিলে যখন ফর্মেশন হয়, মিক্সড কোলেস্টেরল এবং পিগমেন্ট দুইটাই থাকে, তখন সেটাকে বলা হচ্ছে মিক্সড স্টোন। তো ওয়েস্টার্ন কান্ট্রিতে আসলে কোলেস্টেরল স্টোনের ইনসিডেন্সটা অনেক বেশি, আর আমাদের দেশে বা এশিয়ান কান্ট্রিতে আসলে পিগমেন্ট স্টোনের সম্ভাবনাটা বেশি। পিগমেন্ট স্টোন এগুলা এশিয়ান কান্ট্রিতে বেশি এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে কোলেস্টেরল স্টোনটা বেশি। কোলেস্টেরল স্টোন এগুলো দেখতে অনেকটা গোল্ডেন ইয়েলো কালারের মতো হয়, বাইলের রঙের মতো হয়, গোল্ডেন ইয়েলো কালার, এবং এখানে বেশি থাকে হচ্ছে পিওর কোলেস্টেরল। এর সাথে আরো কিছু থাকে, ক্যালসিয়াম সল্ট থাকে, বাইল অ্যাসিড থাকে, ফসফোলিপিড থাকে, কিন্তু বেশি থাকে হচ্ছে কোলেস্টেরল। পিগমেন্ট স্টোন এটা ব্রাউন অথবা ব্ল্যাক হতে পারে এবং এটা গল ব্লাডারে ফর্মেশন হয় এবং হিমোলাইটিক কন্ডিশনে অথবা সিরোসিসে এটা বেশি হয়। হিমোলাইসিস অথবা সিরোসিস থেকে বেশি হয়। হিমোলাইসিসে অনেক বেশি আরবিসি ব্রেকডাউন হচ্ছে, সেখান থেকে হিমোগ্লোবিন রিলিজ হচ্ছে, হিমোগ্লোবিন আলটিমেটলি বিলিরুবিন তৈরি করতেছে এবং সেই বিলিরুবিন থেকে এই পিগমেন্ট স্টোনটা ফর্মেশন হচ্ছে। ব্রাউন স্টোন বেসিক্যালি হয় হচ্ছে বাইল ডাক্টে, এবং বাইল ডাক্টের মোটিলিটি যখন ইম্পেয়ার্ড হয় তখন, অথবা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয় তখন ব্রাউন স্টোনটা ফর্মেশন হয়।
মোটিলিটি ইম্পেয়ার্ড হয় আসলে এখানে যখন ফরেন বডি থাকে, যেমন হচ্ছে প্রস্থেসিস অথবা স্টেন্ট যখন ব্যবহার করা হয়, বিলিয়ারি স্টেন্ট, যেটা দিয়ে বাইলকে আসলে উপর থেকে নিচের দিকে নামানো হয়, তখন কিন্তু এখানে স্টোনের ফর্মেশনের সম্ভাবনাটা বাড়ে। আবার দুইটা ইনফেকশন, যেমন হচ্ছে ক্লোনোরকিস সাইনোসিস, এটা বাইল একটা হেলমিন্থ, আর একটা হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। তাহলে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস আর হচ্ছে ক্লোনোরকিস সাইনোসিস, দুইটা প্যারাসাইট আমাদেরকে মনে রাখতে হবে। এই দুইটা দিয়ে বাইল ডাক্টের মধ্যে যখন ঢুকে তখন কিন্তু এই ব্রাউন স্টোনের সম্ভাবনাটা বাড়ে। তাহলে ইনফেকশন এটা দিয়ে আমাদের দেশে বেশি হয়। আর একটা হচ্ছে স্টেন্ট, এটার কারণেও ব্রাউন স্টোন বাইল ডাক্টের মধ্যে ফর্মেশন। ন্যাচারালি গল স্টোন এটা তেমন কোনো সমস্যাই করে না, কিন্তু 1% আসলে সেটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে 1%-এর ক্ষেত্রে। এমনিতে গলস্টোন চুপচাপই থাকে, কিন্তু 1% ক্ষেত্রে সে নেকের মধ্যে আটকায় গিয়ে অথবা পাস করার সময় ঝামেলা করতে পারে। তো যখন ইজিলি পাস করে যায় তখন কিন্তু কোনো সমস্যা সে করছে না, কিন্তু সমস্যা হয় তখনই যখন কোনো জায়গায় সে আটকায় যাচ্ছে। যেমন এটা যখন সিস্টিক ডাক্টের মধ্যে আটকায় যায় তখন কিন্তু সে বিলিয়ারি কোলিক তৈরি করতেছে। যখন সে অনেকক্ষণ ধরে আটকায় থাকে তখন সে কোলিসিস্টাইটিস তৈরি করতেছে। এবং যখন আর ছুটছেই না তখন কিন্তু এমপায়েমা এবং মিউকোসিল তৈরি করতেছে। এটা গল ব্লাডারের মধ্যে সে এই ডিজিজ গুলো তৈরি করতে পারে। এটা বাইল ডাক্টের মধ্যে যখন যায় তখন এটা কিন্তু বাইল ডাক্টের মধ্যে ইনফ্লামেশন করতে পারে, মানে কোলানজাইটিস করতে পারে। এবং এখানে এসে যখন আটকায় অ্যাম্পুল অফ ভ্যাটারে, তখন অ্যাম্পুল অফ ভ্যাটারের এখানে প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে, এখানে ইনফ্লামেশন করে সে প্যানক্রিয়াটাইটিস তৈরি করতেছে। অনেক সময় হচ্ছে গল স্টোন এখানে ফিস্টুলা তৈরি করে, ডিউটেনাম, কোলিসিস্টার ডিউটেনাল ফিস্টুলা। এবং বড় স্টোন যদি ডিউটেনামের মধ্যে আটকায় যায় অথবা টার্মিনাল অ্যালাইমের মধ্যে আটকায় যায় তখন কিন্তু গল স্টোন আইলিয়াস তৈরি করে। গল স্টোন আইলিয়াস আমরা সামনে দেখতেছি। তো ছোট একটা স্টোন যখন আসলে সিস্টিক ডাক্টের মধ্যে আটকায় যায় তখন কিন্তু শুধুমাত্র একটুখানি কোলিক হয় এবং সেটা আলটিমেটলি রিলিজ হয়ে যায়, বা গল ব্লাডারের মধ্যে সে চলে আসে ব্যাক করে। তারপর হচ্ছে এইখানে যে বাইলটা জমেছিল বাইলটা আবার বাইল ডাক্টের মধ্যে ঢুকে যাচ্ছে এবং গল ব্লাডারের যে ব্যথাটা হচ্ছিল এই অবস্ট্রাকশনকে ওভারকাম করার জন্য সেটা কিন্তু আর হচ্ছে না। কিন্তু এটা বেশি সময় ধরে যখন আটকায় থাকে তখন কিন্তু গল ব্লাডারটা ইনফ্লামড হয়ে যায়, তখন একিউট কোলিসিস্টাইটিস তৈরি করে। এবং একিউট কোলিসিস্টাইটিসে গল ব্লাডারের ওয়ালের ইডিমা হয়, সাবসেরোসাল হিমোরেজ হয়, গল ব্লাডারটা অনেক বেশি ডিস্টেন্ডেড হয়ে যায়, তখন একিউট কোলিসিস্টাইটিসের এই ফিচারগুলো পাওয়া যায়। আবার যখন পার্মানেন্টলি সেটা ব্লক করে রাখে তখন কিন্তু এই যে মিউকাসগুলো সেক্রেশন হচ্ছিল গল ব্লাডারের মধ্যে 20 ml পার ডে মিউকাস সেক্রেশন হচ্ছিল, এটা জমতে থাকে এবং বাইলটা আবার অ্যাবজর্ব হয়ে যায়। তখন এর ভিতরে হচ্ছে মিউকোসিল অফ দ্য গল ব্লাডার ফর্মেশন হয়। মিউকোসিল, শুধু মিউকাস থাকে, কোনো বাইল থাকে না, এটা হচ্ছে মিউকোসিল। আর একিউট কোলিসিস্টাইটিসে যখন আবার সেকেন্ডারিলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন সেটা হয় হচ্ছে এমপাইমা গল ব্লাডার। এমপাইমা গল ব্লাডার যখন হয় তখন কিন্তু অথবা একিউট কোলিসিস্টাইটিস যখন সিভিয়ার স্টেজে চলে যায় অথবা যখন এমপাইমা ফর্মেশন হয় তখন ওয়ালের যে ব্লাড সাপ্লাই সেটা কিন্তু কমে যাচ্ছে, তখন কিন্তু ওয়ালটা পারফোরেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গ্যাংগ্রিনাস গল ব্লাডার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পারফোরেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেখান থেকে লোকালাইজড পেরিটোনাইটিস এবং সেপটিক পেরিটোনাইটিস তৈরি হতে পারে। তাহলে ইস্কেমিয়া হয়, গ্যাংগ্রিন হয়, আলটিমেটলি হচ্ছে পারফোরেশন হয়, সেখান থেকে লোকালাইজড পেরিটোনাইটিস এবং সেপটিক পেরিটোনাইটিসেরও সম্ভাবনা থাকে। তাহলে পরীক্ষাতে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে একটা গল স্টোন কোথায় কোথায় কি ধরনের সমস্যা তৈরি করে, অথবা গল স্টোন যখন
গল ব্লাডার নেকের মধ্যে আটকায় যায় তখন কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ গল ব্লাডারের মধ্যে হতে পারে, আলটিমেটলি কি কি কমপ্লিকেশনও হতে পারে সেগুলো জিজ্ঞাসা করতে পারে। এবং আলটিমেটলি হচ্ছে কোশ্চেন এরকম হয় যে হোয়াট আর দ্য ইফেক্টস এন্ড কমপ্লিকেশন অফ গল স্টোন ইন গল ব্লাডার। গল স্টোন গল ব্লাডারে থাকলে পরে কি কি ঘটনা ঘটাতে পারে এবং কি কমপ্লিকেশন হতে পারে। তাহলে সিম্পলি যদি চিন্তা করি আটকায় গেল, সেখানে বিলিয়ারি কোলিক হলো, সিস্টিক ডাক্টে আটকায় গেছে, তাহলে বিলিয়ারি কোলিক হচ্ছে। সেটা আবার ব্যাক করে যায়, বিলিয়ারি কোলিকটাও আসলে থেমে যায়। তো যখন অনেকক্ষণ ধরে আটকায় থাকে তখন কিন্তু অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়। যখন এরকম রিপিটেডলি সিস্টিক ডাক্টের মধ্যে গলস্টোন এসে আটকায় যাচ্ছে এবং বারবার ইনফ্লামেশন হচ্ছে, তখন কিন্তু ক্রনিক কোলিসিস্টাইটিস সেটাকে আমরা বলতেছি। আর অ্যাকিউট কোলিসিস্টাইটিসে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন ভিতরে পাস ফরমেশন হয়, এমপাইমা হয়। আর যখন অ্যাকিউট কোলিসিস্টাইটিসের পরে পার্মানেন্টলি স্টোনটা আটকায় থাকে নেকের মধ্যে এবং সেখানে মিউকাস সেক্রেশন হয়, মিউকোসিস ফরমেশন হচ্ছে, মিউকোসিল ফরমেশন হচ্ছে। যে কোনোটাতে হচ্ছে আসলে ইনফ্লামেশনের পরে পারফোরেশনের সম্ভাবনা থাকে, কারণ গ্যাংগ্রিন হতে পারে এবং সেখান থেকে পেরিটোনাইটিস হতে পারে। বিলিয়ারি ট্রি এবং ইন্টেস্টাইনে এই গলস্টোন গুলো কি ধরনের সমস্যা করতেছে? বিলিয়ারি অবস্ট্রাকশন করতে পারে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে। বিলিয়ারি ট্রিতে অবস্ট্রাকশন, দ্যাট মিনস হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস, সেখান থেকে অবস্ট্রাকটিভ জন্ডিস। এখানে ইনফেকশনও সে করতে পারে, ইনফ্লামেশন করতে পারে, সেটা হচ্ছে অ্যাকিউট কোলাঞ্জাইটিস। বাইল ডাক্টের ইনফ্লামেশনকে বলা হচ্ছে অ্যাকিউট কোলাঞ্জাইটিস। আর সেটা যখন অ্যাম্পুল অফ ভ্যাটারের ওখানে দিয়ে পাস করে অথবা আটকায় যায় তখন প্যানক্রিয়াটিক ডাক্ট এসে ইনফ্লামেশন করে, অবস্ট্রাকশন করে, সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আর একটা বললাম সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডিউ টু গলস্টোন আইলিয়াস। যখন গলস্টোনটা গল ব্লাডার এবং ডিউডেনামের মধ্যে একটা অ্যাবনরমাল ফিস্টুলা ফরমেশন করে সে ডিউডেনামের মধ্যে চলে আসবে এবং টার্মিনাল আইলিয়ামে গিয়ে আটকাবে, তখন হচ্ছে গলস্টোন আইলিয়াস। এবার যদি আমরা আসলে ক্রনিক কোলিসিস্টাইটিস বলি, ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, এটাতে আসলে রিকারেন্ট অ্যাটাকের ফলে হয়, রিকারেন্ট অ্যাটাক অফ বিলিয়ারি কোলিকের ফলে হয় এবং অনেক বেশি ইনফ্লামেশন হয়ে এখানে ওয়ালটা দেখা যাচ্ছে ফাইব্রোসিস এবং থিকেন্ড হয়ে যাচ্ছে, স্কারিং হয়ে যাচ্ছে, স্কারিং, ফাইব্রোসিস, থিকেনিং এরকম হয়ে যাচ্ছে। গল ব্লাডার কন্ট্রাক্টেড থাকে, ওয়ালটা ঠিক থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিকারেন্ট অ্যাটাকের জন্য হচ্ছে এবং এটা ক্রনিক কোলিসিস্টাইটিস। এই ধরনের পেশেন্ট আসলে অ্যাকিউট কোনো সিমটম থাকে না, এটার মাঝে মাঝে পেইন হয় এবং সিমটোমেটিক কোলিলিথিয়াসিস আমরা এটাকে বলতে পারি, যে মাঝে মাঝে তার কোলিকি পেইন হয়। পেইনটা কখন বেশি হয়? এটা হয় হচ্ছে ফ্যাটি মিলের পরে, কারণ ফ্যাটি মিলের পরেই গল মানে বাইলের বেশি প্রয়োজন হয়, তখন গল ব্লাডারের ফাংশনটা বেড়ে যায়, তখন গল স্টোন এসে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তখনই পেইনটা হয়। ব্যথার জায়গাটা আসলে এপিগ্যাস্ট্রিয়াম এবং রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, মানে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে তো গল ব্লাডার থাকে ওই কারণে হয়, আর এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হচ্ছে ফোরগাট অরিজিন যে পেইনটা সেটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। এটা আবার হচ্ছে সেম ইনারভেশনের কারণে অ্যারাউন্ড দ্য স্ক্যাপুলা রিজিয়নেও কিন্তু এই একই রকম ব্যথা হয়। T7 এর ডিস্ট্রিবিউশন বরাবর অ্যালং দ্য স্ক্যাপুলা একই রকম সেম নার্ভ ইনারভেশনের কারণে রেফার্ড পেইন হয় হচ্ছে স্ক্যাপুলাতে, রাইট স্ক্যাপুলাতে। পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি রকম এখানে জিজ্ঞাসা করতে পারে, যে বিলিয়ারি কোলিকের যে পেইনটা হয় সেটা ক্যারেক্টারিস্টিক্সটা কি রকম এবং সেটা থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবে হচ্ছে পেপটিক আলসার ডিজিজের ব্যথা এবং কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের পেইন। তো আমরা এখানে জানবো শুধু হচ্ছে বিলিয়ারি কোলিকটা কেমন হয় অথবা গল ব্লাডারের যে কোলিক সেটার পেইনটা কেমন হয়। এটা সাধারণত ফিউ আওয়ার্স এটা লাস্ট করে, কয়েক ঘন্টা থাকে, আর এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে নশিয়া এবং ভমিটিং। নশিয়া এবং ভমিটিং মোস্ট কমনলি এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে এবং কয়েক ঘন্টা থাকে।
কিন্তু সেটা যদি 24 ঘন্টা পার হয়ে যায়, পেইনটা যদি 24 ঘন্টা পার হয়ে যায়, তখন সেটাকে আমরা ধরে নিব যে এটা হচ্ছে ইনফ্লামেশনও চলে আসে এখানে, এবং সেটা কোলিসিস্টাইটিসের ফিচার। এটা সিম্পল biliary কোলিক না, এটা হচ্ছে কোলিসিস্টাইটিস। যখন পেইনটা কয়েক ঘন্টার পরেও লাস্ট করে 24 ঘন্টার বেশি সে থাকবে, তখন হচ্ছে কোলিসিস্টাইটিস। আল্ট্রাসাউন্ড করলে আসলে খুব ভালো বোঝা যায় এখানে। ডায়াগনস্টিক মোস্ট কমন ডায়াগনস্টিক মডালিটি সেটা হচ্ছে ট্রান্সঅ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। স্যাররা জিজ্ঞাসা করে আসলে কিভাবে ডায়াগনোসিস করবা অ্যাকিউট অথবা ক্রনিক কোলিসিস্টাইটিস। তাহলে আমাদের একটাই ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন যেটা খুব ভালো ডায়াগনোসিস করতে পারে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে ওয়ালটা থাকে থিকেন্ড, গল ব্লাডারটা থাকে হচ্ছে ফাইব্রোসড এন্ড কন্ট্রাক্টেড। ফাইব্রোসড কন্ট্রাক্টেড ওয়াল হচ্ছে থিকেন্ড। লুমেনের মধ্যে ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার পাওয়া যায়, লুমেনের মধ্যে পাওয়া যায় হচ্ছে ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার, এবং সেই ইকোজেনিক স্ট্রাকচারটা আসলে ইকুয়েস্টিক শ্যাডো তৈরি করে পিছনের দিকে। তাহলে কন্ট্রাক্টেড গল ব্লাডার, ওয়াল ফাইব্রোসড এন্ড থিকেন্ড, bright echogenic structure within the lumen of the gallbladder casting posterior aqueous shadow, এটা ইন্ডিকেট করে হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিস, ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। আর এক্সরে করে আসলে এখানে খুব ভালো কিছু বোঝা যায় না, কিন্তু 10% ক্ষেত্রে কিছু রেডিও ওপেক স্টোন পাওয়া যায়। 10% ক্ষেত্রে রেডিও ওপেক স্টোন পাওয়া যায় গলব্লাডারের ভিতরে, এবং এটা অনেকটা দেখতে মার্সিডিজ বেঞ্জ সাইজের মতো হয়। ভিতরের দিকে হচ্ছে রেডিও লুসেন্ট থাকে, বাইরের দিকে হচ্ছে রেডিও ওপেক। ভিতরের দিকে কালো থাকে, বাইরের দিকে হচ্ছে সাদা থাকে। ভিতরের দিকে মানে হচ্ছে রেডিও লুসেন্ট, এবং এটা অনেকটা দেখতে সিগাল সাইন অথবা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ সাইনের মতো দেখতে হয়। এবং 10% এই গোল স্টোন এটা হচ্ছে রেডিও ওপেক হয়। আর হচ্ছে 10% রেনাল স্টোন, 10 to 20% বলাই ভালো, 10 to 20% গল স্টোন এটা হচ্ছে রেডিও ওপেক হয়। আর হচ্ছে 10 to 20% রেনাল স্টোন রেডিও লুসেন্ট হয়। 80 to 90% ক্ষেত্রেই হচ্ছে রেডিও ওপেক হয়। আর প্যানক্রিয়াটিক স্টোন এটা 100% হচ্ছে রেডিও ওপেক, কোনো স্টোনই রেডিও লুসেন্ট না। সব স্টোনই এক্সরেতে দেখা যাবে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক স্টোন। ট্রিটমেন্ট, যখন এটা ক্রনিক কোলিসিস্টাইটিস হয়, বারবার অ্যাটাক হয়, তখন এটা ট্রিটমেন্ট হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি অথবা ওপেন কোলিসিস্টেক্টমি। সিম্পল, এটার আসলে কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নাই। একিউট কোলিসিস্টাইটিস কখন আমরা বলবো? একিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস আমরা বলছিলাম যে আসলে দীর্ঘ সময় ধরে যখন সিস্টিক ডাক্ট স্টোন দিয়ে বন্ধ থাকে, তখন সেটাকে আমরা বলতেছি একিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। এবং এখানে পেইনটা হচ্ছে 24 ঘন্টার বেশি পারসিস্ট করে, এবং এটার সাথে অনেক সময় ইনফ্লামেশনের সাইন গুলো থাকে। প্যাথোফিজিওলজি যেটা বলছিলাম যে স্টোন আটকায় যায়, গল ব্লাডারের ভিতরে প্রেশারটা বাড়ে, ডিস্টেন্ডেড হয় গল ব্লাডার, তখন হচ্ছে মিউকোজা যেটা সেটাতে ইডিমা হয়, তারপর হচ্ছে সাবসেরোসাল হিমোরেজ হয়, আলটিমেটলি হচ্ছে গল ব্লাডার ওয়ালের মধ্যে প্রেশার বেড়ে গিয়ে সেটাতে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। ব্লাড সাপ্লাই কমে গেলে পরে কিছু কিছু জায়গায় গ্যাংগ্রিনাস হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে গ্যাংগ্রিনাস কোলিসিস্টাইটিস। কিছু কিছু জায়গায় সেটা পারফোরেটও করতে পারে, তখন পেজোনাইটিসও হতে পারে। আবার কোনো কোনো সময় এই ধরনের গল ব্লাডারের মধ্যে আসলে গ্যাস ফর্মিং অর্গানিজম ডেভেলপ করতে পারে, এবং তখন হচ্ছে গল ব্লাডারের মধ্যে বাতাস আসলে এক্সরেতে দেখতে পাওয়া যায়, যে রেডিও লুসেন্ট বাতাস, এবং নিচের দিকে হচ্ছে এটা বাইল অথবা পাস।
তাহলে উপরের দিকে একটা এয়ার ফ্লুইড লেভেল থাকতেছে, উপরের দিকে হচ্ছে রেডিওলুসেন্ট বাতাস, গ্যাস, আর নিচের দিকে হচ্ছে ফ্লুইড। তখন এটাকে বলা হচ্ছে এমফাইসেমাটাস কোলিসিস্টাইটিস। এমফাইসেমা মানে হচ্ছে বাতার জমে যাওয়া, এমফাইসেমাটাস। এটা আসলে কতগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, সেগুলোর মধ্যে আসলে অ্যাপেন্ডিসাইটিস আসে, তারপর হচ্ছে পারফোরেটেড পেপটিক আলসার, অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াটাইটিসও এর মধ্যে আসে। তাহলে কমনলি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেটেড পেপটিক আলসার এবং একিউট প্যানক্রিয়াটাইটিস, এগুলোর পেইনের সাথে এই কোলিসিস্টাইটিসের পেইনটা অনেক সময় সিমিলার হয় এবং কনফিউজিং একটা কন্ডিশন তৈরি করে। কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে মাইগ্রেটাল ইনফেকশনের পেইনও কিন্তু এরকম ভাবে প্রেজেন্ট করতে পারে, অথবা পাইলোনেফ্রাইটিস, কিডনিতে ইনফেকশন, সেটাও হতে পারে, এবং রাইট লোয়ার লোবে নিউমোনিয়া, এটাও এই ধরনের সিমটম তৈরি করতে পারে। পেইন যেটা সেটা কনস্ট্যান্ট এবং কলিকি দুই ধরনের পেইনই হয়, এবং এর সাথে ইনফ্লামেশনের কারণে ফিভার, জ্বর হয় এবং ভমিটিং হয়। তাহলে কিভাবে প্রেজেন্ট করে যদি জিজ্ঞাসা করে পরীক্ষাতে, তাহলে আমরা বলবো যে পেইন হচ্ছে যেটা 24 ঘন্টার বেশি ধরে সময় ধরে পারসিস্ট করতেছে, সাথে ইনফ্লামেটরি সাইন হচ্ছে ফিভার, আর হচ্ছে যেহেতু এটা ভিসেরাল পেইন সেটার জন্য হচ্ছে এখানে ভমিটিং হবে। এবং ক্লিনিক্যালি আমরা কনফার্ম করি হচ্ছে পজিটিভ মার্ফিস সাইন দিয়ে। পজিটিভ মার্ফিস সাইন, মার্ফিস সাইনটা কি? এটা হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে এক্সামিনেশন করতে হয়, থাম দিয়ে প্রেস করতে হয় টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজে, এবং ইন্সপিরেশনের সময় পেশেন্ট পেইন ফিল করে, এবং এই পেইন ফিল করার জন্য এট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইন্সপিরেশন পেশেন্ট গ্যাস হোল্ড ব্রিদিং করে। একটা সময়ের পরে পেশেন্ট আর শ্বাস নিতে পারে না, তখন এই সাইনটাকে আমরা বলতেছি পজিটিভ মার্ফিস সাইন। এটা ইন্ডিকেট করে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার বা কোলিসিস্টাইটিস। একিউট কোলিসিস্টাইটিসেই এই পজিটিভ মার্ফিস সাইনটা পাওয়া যায়। তাহলে এক্সপাইরেশনের সময় চাপ দিয়ে রাখলে কোনো ব্যথাই হবে না, কিন্তু যখন ইন্সপিরেশন নিবে মানে শ্বাস নিবে, শ্বাস নিলে পরে ডায়াফ্রামটা নিচে আসবে, লিভারটা নিচে আসবে, গল ব্লাডারটা নিচে আসবে, নিচে এসে এই থাম দিয়ে যে প্রেস করেছিল এখানে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলেই ওই ব্যথাটা হবে, এবং তখন পেশেন্টটার শ্বাস নিবে না, বন্ধ রাখবে। এটাই হচ্ছে পজিটিভ মার্ফিস সাইন। এটা ইন্ডিকেট করে অ্যাকিউট কোলিসিস্টাইটিস। ডায়াগনোসিস আসলে সেই আল্ট্রাসাউন্ড দিয়েই কনফার্ম করতে হয় আমাদেরকে, আল্ট্রাসাউন্ড করেই আমরা মোটামুটি কনফার্ম করতে পারি। আর সাপোর্টিভ হচ্ছে এটা যেহেতু অ্যাকিউট ইনফ্লামেশন, এর সাথে লিউকোসাইটোসিস থাকে, লিউকোসাইটোসিস থাকে, লিউকোসাইটোসিস, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাওয়া যায়। আলটিমেটলি আল্ট্রাসাউন্ড করে ডায়াগনোসিস করা যায়। আল্ট্রাসাউন্ডে আসলে ওয়ালটা ইডিমেটাস থাকে, এখানে ওয়ালটা ইডিমেটাস থাকে, গল ব্লাডারটা থাকে হচ্ছে ডিস্টেন্ডেড, ফুলে যায় গল ব্লাডার, ওয়ালটা থাকে ইডিমেটাস। একিউট যেহেতু সেহেতু হচ্ছে গল ব্লাডারটা ডিস্টেন্ডেড, আর ক্রনিকে হচ্ছে গল ব্লাডারটা কন্ট্রাক্টেড। ক্রনিকে হয় হচ্ছে ফাইব্রোসিস, আর এখানে হয় হচ্ছে ইডিমা। আর দুইটাতেই হচ্ছে স্টোন পাওয়া যায় এবং কাস্টিং পোস্টেরিয়র অ্যাকুয়ারিস্টিক্স সেটা, এবং এখানে স্টোনটা বেশিরভাগ সময়ই হচ্ছে নেকের মধ্যে আটকানো থাকে। অনেক সময় হচ্ছে ইনফ্লামেশনের কারণে সাবসেরোসাল কিছু ফ্লুইড কালেকশন হয়, এবং যেটাকে বলা হয় হচ্ছে পেরিকোলিসিস্টিক ফ্লুইড। পেরিকোলিসিস্টিক ফ্লুইড অথবা পেরিকোলিসিস্টিক হ্যালো, যেটা কালো কালো দেখা যায়। পেরিকোলিসিস্টিক হ্যালো, হ্যালো মানে কালো কালো দেখা যায় আল্ট্রাসাউন্ডে, হ্যালো ফাঁকা জায়গা মনে হয়, কিন্তু এটা ফ্লুইডের জন্য হচ্ছে। আল্ট্রাসাউন্ডে এই ফ্লুইডটাকে কালো মতো দেখা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে পেরিকোলিসিস্টিক হ্যালো। এখানে গল ব্লাডার ওয়াল, এর বাইরে কালো ফ্লুইড দেখা যাচ্ছে, হ্যালো দেখা যাচ্ছে। আসলে হিডা স্ক্যান যেটা করে এটা আমরা করি না, এটা খুব বেশি প্রয়োজন হয় না আমাদের জন্য। সিটি স্ক্যানও আসলে অত বেশি প্রয়োজন হয় না, সিটি স্ক্যান দিয়ে ফিচার গুলো বোঝা যায়, কিন্তু যদি কমপ্লিকেটেড না হয় তাহলে আমরা শুধুমাত্র আল্ট্রাসাউন্ড করেই এই ডায়াগনোসিসটা মোটামুটি কনফার্ম করতে পারি। এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট আসলে অ্যাকিউট কোলিসিস্টাইটিসে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচ দিয়ে থাকি পেশেন্টের টক্সিসিটিটা কমানোর জন্য।
এবং কনজারভেটিভ অ্যাপ্রোচে কি দেই সেটা আমরা জানি, যে পেশেন্টকে না খাওয়ায় রাখি, অ্যানালজেসিক দেই, অ্যান্টিবায়োটিক দেই, তারপর হচ্ছে ফ্লুইড দেই, তারপর পেশেন্টকে যখন পেইন বা অন্যান্য টক্সিক ফিচার গুলো কমে আসে তখন আমরা তাকে মুখে খাবার দেই এবং 1.5 মাস পরে আসতে বলি অপারেশনের জন্য। কিন্তু এই একিউট কন্ডিশনে আমরা অপারেশন করতে পারি, কোলিসিস্টেক্টমি করতে পারি, এবং সেটার সময়টা হচ্ছে সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে যদি হয়, অ্যাটাক শুরু হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে যদি হয় তখন আমরা কোলিসিস্টেক্টমি করতে পারি। কিন্তু আসলে 1 সপ্তাহ পরে যদি পেশেন্ট আসে তখন ইনফ্লামেশনটা দেখা যায় যে এমন বেশি থাকে, অ্যাডহেশন এত বেশি থাকে, ইডিমা এবং ভাস্কুলারিটি এত বেশি থাকে, তখন হচ্ছে ব্লিডিং এর সম্ভাবনা থাকে, তারপর হচ্ছে হাইড্রোজেনিক ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ইনিশিয়ালি যদি আসে যেখানে ইনফ্লামেশনটা কম থাকে তখন কোলিসিস্টেক্টমি করা পসিবল হয়, কিন্তু আসলে 7 দিনের পরে চলে গেলে তখন কোলিসিস্টেক্টমি ডিফিকাল্ট হয়। এই জন্য অ্যাকিউট কোলিসিস্টেটিসে ইনিশিয়ালি কোলিসিস্টেক্টমি পসিবল, এবং সেটা যদি না করা হয় তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে ইমপ্রুভ করা হয়, এবং মোটামুটি ইনফ্লামেশন সাবসাইড করতে 6 সপ্তাহ সময় লাগে, এবং 6 সপ্তাহ পরে তখন ইন্টারভাল অথবা রুটিন কোলিসিস্টেক্টমি আমরা করে থাকি 6 সপ্তাহ পরে। আর যদি করি ইনিশিয়ালি তাহলে 5 থেকে 7 দিনের মধ্যেই করতে হবে। আর যে কমপ্লিকেশনটা আসলে হচ্ছিল সেটা হচ্ছে মিউকোসিল অফ দ্য গল ব্লাডার, যেটা পার্মানেন্টলি ব্লক করে রাখতেছে মিউকোসিল। এটা স্টোন দিয়েও হতে পারে, অনেক সময় এখানে আসলে টিউমার, সিস্টিক ডাক্টের এখানে অথবা বাইরেক্ট এখানে টিউমার হয়েও মিউকোসিল ফর্মেশন হতে পারে। এখানে মিউকাস জমে জমে একটা সাদা রঙের আসলে বলের মতো তৈরি করে, এবং সেটা যেহেতু ইনফেকশন নাই সেহেতু এখানে কোনো পেইনও নাই, এবং নন টেন্ডার একটা লাম্প আমরা পালপেট করতে পারি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে। নন টেন্ডার লাম্প, যেটা গল ব্লাডার, এনলার্জড গল ব্লাডার নন টেন্ডার হয়, সেটা হচ্ছে মিউকোসিল। এটা সারফেসটা মোটামুটি স্মুথ থাকে, কিন্তু যদি টিউমার হতো মানে কার্সিনোমা গল ব্লাডার হতো তখন কিন্তু একটা হার্ড আনইভেন সারফেসের পালপেবল লাম্প রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে অনেক সময় পাওয়া যায়। আল্ট্রাসাউন্ড করে খুব ভালো আসলে ডায়াগনোসিস করা যায়। এখানে নেকের মধ্যে স্টোন আটকে থাকে এবং গল ব্লাডারটা অনেক বেশি ডিস্টেন্ডেড থাকে, এবং ট্রিটমেন্ট হচ্ছে কোলিসিস্টেক্টমি। যদি ট্রিটমেন্ট এটা না করা হয় তাহলে এখানে সুপারঅ্যাডেড ইনফেকশন হয়ে এমপাইমা করতে পারে, এবং এমপাইমা থেকে পারফোরেশন, দেন হচ্ছে পেরিটোনিয়াল এগুলো হতে পারে। আর এমপাইমা কখন বলবো? অ্যাকুট কোলিসিস্টাইটিসেই যখন হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন ভিতরে পাস ফর্মেশন হয়, তখন হচ্ছে এমপাইমা আমরা বলতেছি। গল ব্লাডারের মধ্যে পাস আর গল ব্লাডারের মধ্যে মিউকাস, এটা হচ্ছে মিউকোসিল। এখানে আসলে টক্সিক ফিচারটা বেশি থাকে, যেহেতু গল ব্লাডারের ভিতরে পাস থাকে তখন ফিভারটা অনেক বেশি থাকে, তখন টেম্পারেচার মানে পালস রেটটা অনেক বেড়ে যায়, তখন আসলে পেশেন্ট সেপ্টিসেমিয়ার ফিচারেও চলে যেতে পারে। পেইন থাকে অনেক বেশি, কিন্তু এই মিউকোসিলে কিন্তু কোনো পেইন থাকে না। কোলিসিস্টাইটিসে মাঝারি মানের পেইন থাকে, আর এমপাইমা যদি হয় তখন পেইনটা থাকে অনেক সিভিয়ার। আর পাস হওয়ার ফলে জ্বর হয়, জ্বরের সাথে যে মানে অ্যাবসেস যখন হয় তখন হচ্ছে চিলস এন্ড রাইগর পাওয়া যায় সবসময়। যখনই অ্যাবসেস হবে, পাস হবে, তখনই ফিভারের সাথে হচ্ছে চিলস এন্ড রাইগর এটা থাকবে। রাইট হাইপোকন্ড্রিয়াকে যদি আসলে পালপেট করা হয় তখন একটা পালপেবল মাসের মতো পাওয়া যায়, এবং সেটা হচ্ছে টেন্ডার।
এখানে ওই আগের মতো অ্যাকিউট কোলিসিস্টাইটিস আসলে সিবিসি করলে অল্প কিছু লিম্ফোসাইট কাউন্ট বাড়তো এবং নিউট্রোফিল কাউন্ট বাড়তো, কিন্তু এখানে লিম্ফোসাইট কাউন্টটা অনেক বেশি বাড়বে এবং নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি বাড়বে। আর আল্ট্রাসাউন্ড করলে অথবা সিটি স্ক্যান করলে পরে ডেফিনেটিভ একটা ডায়াগনোসিস পাওয়া যায়। তো এমপাইমাতে ট্রিটমেন্ট হচ্ছে আসলে কোলিসিস্টেক্টমি, ওপেন অথবা ল্যাপারোস্কোপিক, যেটাই করা হোক না কেন কোলিসিস্টেক্টমি। তো কোলিসিস্টেক্টমি আসলে অনেক সময় ডিফিকাল্ট হয় এবং এক্সপার্ট সার্জনরা না করলে পরে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে পাস যেখানে আছে সেটা অবশ্যই আমাদেরকে বের করে আনতে হবে, এবং তখন পারকিউটিনিয়াস মানে স্কিন দিয়ে ইমেজ দিয়ে মানে আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান দিয়ে দেখে তারপর হচ্ছে গল ব্লাডারের মধ্যে একটা পিকটেইল ক্যাথেটার দিয়ে দেওয়া হয় এবং যেটা দিয়ে গল ব্লাডারের পাসটাকে ড্রেইন করা হয় বাইরে। তারপর হচ্ছে যখন ইনফ্লামেশন সাবসাইড হয়, ইউজুয়ালি 6 সপ্তাহ থেকে 3 মাস সময় লাগে পাস ড্রেইন করার পরে, তখন ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি এখানে করা হয়। তো এটাই ছিল আসলে আজকে আমাদের আলোচনা, মানে গল ব্লাডারের মধ্যে স্টোন দিয়ে আসলে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা। আমরা আশা করি তোমরা যারা শুনলা ক্লাসটা তারা গল স্টোন রিলেটেড গল ব্লাডারের যে প্যাথোলজি সেগুলো ভালো করেই বুঝতে পেরেছো। সো আমরা পরবর্তীতে হয়তো প্রাসঙ্গিকভাবে আরো কিছু জিনিস আলোচনার মধ্যে আসবে, তো সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। কিন্তু গল স্টোন ডিজিজ যেটা গল ব্লাডারের প্যাথোলজি গুলো তৈরি করে সেগুলো নিয়ে আমরা আজকের মতো আলোচনা শেষ করছি। পরবর্তীতে আমরা পরের ক্লাসে কোলিডোপোলিথিয়াসিস নিয়ে আলাপ করব এবং এখান থেকে কি রকম প্রশ্ন হতে পারে বা স্যাররা কি কি জিজ্ঞাসা করতে পারে সেগুলোই মেইনলি আমরা আমাদের ক্লাসগুলোতে তুলে ধরার চেষ্টা করব। তো সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।